আজকে স্যার জেসি বোস, জগদীশ চন্দ্র বোসের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আমি প্রতিবারই ভাবি কোনো ভিডিও করব বা লিখবো, হয়ে ওঠে না। একবার বোধহয় লিখেছিলাম। স্যার জেসি বোস ভারতের প্রথম আধুনিক বিজ্ঞানী, অর্থাৎ জেসি বোসের আগেও ভারতে বিজ্ঞান চর্চা অবশ্যই ছিল। আমাদের বৌদ্ধ ইতিহাসে, হিন্দু ইতিহাসে, রসায়ন থেকে শুরু করে চিকিৎসাবিদ্যা, অঙ্ক, গণিত সব জায়গাতেই ভারতের উন্নতি ছিল। কিন্তু বিজ্ঞানের যে নতুন যুগ, অর্থাৎ ব্রিটিশদের আসার সাথে সাথে যে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান আমরা যেটাকে বলি, অর্থাৎ আধুনিক বিজ্ঞান, সেই আধুনিক বিজ্ঞান ভারতে কিন্তু শুরু হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বোসের হাত ধরে। তো এখানে একটা জিনিস খুব পরিষ্কার করে নেওয়া ভালো, আইনস্টাইনের সাথে সত্যেন বোসের যখন দেখা হয়েছিল, আইনস্টাইন সত্যেন বোসকে বলেছিলেন যে স্যারের জেসি বোসের প্রতিটা আবিষ্কারের জন্য তার এক একটা করে নোবেল পাওয়া উচিত। যদিও খুব দুর্ভাগ্যজনক যে তাকে না, আমি জানি না মানে তাকে কেন নোবেল প্রাইজ দেওয়া হয়নি, নোবেল কমিটি ভালো বলতে পারবে, কিন্তু তার অন্তত 3টে আবিষ্কার খুব পরিষ্কারভাবে নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য ছিল। আমি এই ভিডিওটা করছি মূলত বাঙালিদের স্যার জেসি বোসকে নিয়ে যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে দূর করতে। আসলে ছোটবেলা থেকেই আমাদের সবকিছুই খুব অতি জনপ্রিয় করে পড়ানো হয়, ফলে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ লোকজনের কোনো স্কোপ থাকে না কোনো চরিত্রের গভীরে ডুব দেওয়ার। তা আমি চেষ্টা করব এই ছোট ভিডিওটাতে তার জেসি বোস চরিত্রের, তার বিজ্ঞান সত্তার, তার জাতীয়তাবোধ সত্তার গভীরে একটু ডুব দিতে। প্রথম কথা হচ্ছে, তিনি যখন ট্রাইপোস পাস করে ইংল্যান্ড থেকে ফিরে এলেন এবং তাকে প্রেসিডেন্সি কলেজে সুপারিশ মতো, আমি যতদূর জানি বাংলার লেফটেন্যান্ট গভর্নরের সুপারিশ অনুযায়ী উনি 1887-এ প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞানের শিক্ষক হিসেবে, প্রফেসর হিসেবে সুযোগ পেলেন। কিন্তু দেখা গেল যে তার বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে, অর্থাৎ তখনকার প্রেসিডেন্সি কলেজে ইউরোপিয়ান প্রফেসরদের যে পে স্কেল, তার থেকে অর্ধেক টাকা তাকে দেওয়া হলো। বলা হলো যে ভারতীয় যারা পড়াবে, ভারতীয় অধ্যাপকদের ওর বেশি দেওয়া হবে না। অর্থাৎ মজার ব্যাপারটা হলো যে তখন যারা ইউরোপীয় প্রফেসর, তাদের কারো কোয়ালিফিকেশন কিন্তু জেসি বোসের থেকে ভালো নয়, কিন্তু তারা দ্বিগুণ পাবেন, উনি অর্ধেক পাবেন, কারণ তিনি ভারতীয়। তো উনি এই বৈষম্যটা মানলেন না, কারণ 1887-এ কুইন ভিক্টোরিয়া যে চার্টার ডিক্লেয়ার করেছিলেন ভারত শাসনের ক্ষেত্রে, সেখানে কিন্তু লেখা ছিল যে মহারানীর আন্ডারে যে সমস্ত প্রজা আছে প্রত্যেকটা প্রজায় কিন্তু ইকুয়াল, অর্থাৎ অন পেন অ্যান্ড পেপার মহারানীর ঘোষণা ছিল সিপাহী বিদ্রোহের পর যে কেউ একজন ভারতীয়ই হোক বা ব্রিটিশই হোক, মহারানীর রাজত্বে সবার সমান অধিকার থাকবে, অর্থাৎ কারোর মধ্যে কারো বৈষম্য হবে না। সুতরাং এটা একটা বিরাট ব্যাপার। যতই ভারত কলোনিয়াল রুল হোক না কেন, যেহেতু মহারানী ওই ভিক্টোরিয়ার ওই চার্টারটা ছিল, ভারতে কিন্তু ওই পরবর্তীকালে আমরা দেখব যে বৈষম্যের বিরুদ্ধে যখনই কোনো ভারতীয় বৈষম্য ফেস করেছে, তারা কিন্তু সেই চার্টারটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছে বা চার্টারটা নিয়ে বিভিন্ন জায়গায় কোর্ট কাছারি করেছে। কিন্তু জগদীশচন্দ্র বোস কোর্ট কাছারি করলেন না, উনি সরাসরি প্রতিবাদ করলেন, যতদিন না পর্যন্ত আমাকে সমান মাইনে না দেয়া হবে আমি মাইনে নেব না। এরকম 3 বছর তিনি কাটিয়েছিলেন। এই নয় যে তার অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল, কলকাতায় বাড়ি ভাড়া খুব বেশি, সেই জন্য যেহেতু তিনি মায়না পাচ্ছেন না, তিনি তার স্ত্রী অবলা বসুকে নিয়ে তিনি উল্টো দিকে গঙ্গা পেরিয়ে উল্টো দিকে থাকা শুরু করলেন। বোধহয় উনি হাওড়ার ওদিকে থাকতেন, যতদিন না পর্যন্ত তিনি 3 বছর লাগবে তার বেতন রিইনস্টেট করতে এবং সরকার মেনে নেবে যে তাকে সম্পূর্ণ পূর্ণাঙ্গ বেতনেই তাকে বহাল তবিয়তে দেওয়া হবে। কিন্তু তিনি এই যে একটা অন্যায় ব্রিটিশদের, সেই অন্যায়কে কিন্তু তিনি মেনে নেননি। তিনি 3 বছর তার বিরুদ্ধে কনস্ট্যান্ট প্রতিবাদ করলেন মাইনে না নিয়ে। কিন্তু তার মানে এই নয় যে তার কাজ থেমেছিল, তিনি সারাক্ষণ পড়াচ্ছেন। আবার সেখানে বেকার ল্যাব তৈরি করলেন। বেকার ল্যাব খুব ছোট্ট একটা, মানে 12 ফুট বাই 12 ফুট, এই আমি যে ঘরে বসে আছি তার থেকে ছোট সাইজের একটা ঘরে, সেখানেই
তিনি ফিজিক্সের ল্যাব তৈরি করলেন। তো ল্যাব তৈরি করবেন কি করে? তার কোনো ল্যাব তৈরি করার কোনো গ্র্যান্ট নেই। নিজের পকেটে একে তো মায়না পাচ্ছেন না, তারপর নিজের পকেট খরচ করে আবার এক্সপেরিমেন্ট করছেন তৈরি করে। তো ভেবে দেখুন, উনি প্রথম ওয়্যারলেস কমিউনিকেশন, অর্থাৎ এখন তো সবকিছু আমাদের স্মার্টফোন থেকে শুরু করে সবকিছু ওয়্যারলেস কমিউনিকেশন, কিন্তু তখনকার সময় তো সেটা আসেনি। উনি হচ্ছেন তার প্রথম প্রথম বিজ্ঞানী, যেটা উনি কিন্তু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিলেন যে বিদ্যুৎ তরঙ্গকে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে একটা ঘর থেকে অন্য ঘরে পাঠানো সম্ভব, তাতে কোনো মিডিয়াম লাগছে না, কিচ্ছু লাগছে না। তো কি করে এক্সপেরিমেন্টটা হলো? উনি 3টে ঘর পেরিয়ে প্রেসিডেন্সি কলেজে একটা ঘরে উনি দেখাবেন যে বন্দুকটা অটোমেটিক্যালি ট্রিগার করবে এখানকার ইয়ে করে। তো বন্দুকের ট্রিগারিং এ একটা ছোট উনি মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট রেখেছিলেন, সুইচ রেখেছিলেন, যে সেটা মানে বেসিক্যালি এখান থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যাবে, গিয়ে সিগন্যালটাকে সুইচটাকে অন করবে, অন করে তার বুলেটটা একটা পিস্তল থেকে বুলেট ফায়ার করবে। তো উনি এটা লাইভ ডেমনস্ট্রেশন দেখালেন। তারপর ওনার নামে ধন্য ধন্য হয়ে গেল। এবং উনি যে 3 মাস বাদে 3 বছর বাদে যে তাকে ব্রিটিশরা পুরো মায়না দিতে বাধ্য হলো, তার কারণ কিন্তু এটাই যে তিনি তখন ওই কোহেরার, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রথম অ্যান্টেনা আবিষ্কার করে প্রচুর বিখ্যাত হয়েছেন। তার আগেও বাই দ্য ওয়ে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অ্যান্টেনা ছিল, কিন্তু উনি একদম স্থানীয়, মানে আয়রন এবং মার্কারি, অর্থাৎ পারদ এবং লোহা দিয়ে খুব সুন্দর একটা অ্যান্টেনা বানালেন। সেটা কিন্তু পৃথিবীর সেরা অ্যান্টেনা তখনকার সময় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার আগেও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লোকে পাঠিয়েছে, তখন ম্যাক্সওয়েল ইকুয়েশন চলে এসছে, সবাই জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রান্সফার করা যায়, এক্সপেরিমেন্ট বিদেশে হচ্ছে, কিন্তু অত সুন্দর অ্যান্টেনা কিন্তু কেউ বানাতে পারেনি। তো যেটা বলা হয় যে স্যার জেসি বোস রেডিওর আবিষ্কর্তা, সেটা কিন্তু একদম ঠিক নয়। যেটা ঠিক সেটা হচ্ছে তিনি প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য উন্নত মানের একটা কোহেরার রিসিভার তৈরি করলেন। এবং শুধু তাই নয়, তিনি সেটা পেটেন্ট নিতে চাইলেন না, তিনি সেটাকে পাবলিশ করলেন ভালো জায়গায়। এবং সেটা করে অনেকে বলেন যে তার ক্ষতি হয়েছিল, আমার মনে হয় না সেটা। কারণ মার্কনি রেডিও পেটেন্ট পুরো আলাদা জিনিস। বরং তিনি এই যে পাবলিকেশনটা করলেন, তার জন্য কিন্তু গোটা পৃথিবী তাকে জেনে গেল। যেমন ধরুন নিকোলা টেসলাও আমেরিকায় তখন কিন্তু একজন প্রতিষ্ঠিত এন্টারপ্রেনার। এবং শুধু তাই নয়, আপনারা জানবেন যে নিকোলা টেসলা বনাম থমাস আলভা এডিসন, এরা হচ্ছে এই সময় আমেরিকার সেরা এন্টারপ্রেনার। তারা তখন বলছেন যে কোহেরার রিসিভার কিন্তু একটা করে স্যার জেসি বোস, মানে জগদীশ চন্দ্র বোস একটা যুগান্তকারী কাজ করছেন, লর্ড কেলভিন বলবেন। এবং বিশ্বের যারাই বিজ্ঞানী মহলে তার কিন্তু একটা বিরাট বিরাট সাড়া পড়ে গেল, এন্ড হি বিকাম ফেমাস। তো এই কাজটা তাকে বিখ্যাত করে দিল, যার জন্য ব্রিটিশরা বাধ্য হলো তাকে অ্যাকচুয়ালি মায়নাটা দিতে। তো যাক, এবার জগদীশ চন্দ্র বসু কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিকও ছিল। উনি ছিলেন অসম্ভব ভালো একজন এক্সপেরিমেন্টালিস্ট। উনি কিন্তু থিওরিটিক্যাল কাজ খুব একটা করতেন না, উনি বিজ্ঞানটাকে ভিজুয়ালাইজ করতেন। অর্থাৎ বিজ্ঞানী সাধারণত সেই সময় দু রকমের ছিল, এক যেটা খাতা কলমে অঙ্ক করে অ্যাকচুয়ালি আইনস্টাইনের মতো বা ম্যাক্সওয়েলের মতো ইকুয়েশন তৈরি করছে, একটা হচ্ছে যে একদম খাতা কলমে এক্সপেরিমেন্ট করে যে পৃথিবী যেটা ঘটছে সেটাকে ঘটে সেটাকে দেখতে হবে আর কি, সেই হচ্ছে এটা। তো উনি খুব ভালো এক্সপেরিমেন্টালিস্ট ছিলেন। তো উনার আর একটা কাজ যেটা নোবেল প্রাইজ পেতে পারতো, সেটা হচ্ছে উনি প্রথম নট অনলি উনি অ্যান্টেনা দেওয়ার রিসিভার তৈরি করলেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে, তিনি কিন্তু প্রথম মাইক্রোওয়েভের সলিড স্টেট রিসিভার তৈরি করলেন, যেটা পৃথিবীর প্রথম সেমি কন্ডাক্টর গ্যালিয়াম সালফাইডের দিয়ে, গ্যালেনা যেটাকে বলে। তো সেখানেও তখন কিন্তু ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর কেউ জানে না, এবং সেমিকন্ডাক্টর কেন হয় সেটাও কেউ জানে না। অথচ উনি কিন্তু কাজ করতে করতে বুঝে গেলেন যে গ্যালেনার যে রেসপন্স আছে সেটা ইলেকট্রোম্যাগনেটিক রেসপন্ড করছে। এবং তিনি প্রথম সেমিকন্ডাক্টরও কিন্তু ওনার কাজ, এই কাজটাকে কিন্তু তিনি পরবর্তীকালে পেটেন্ট নিয়েছিলেন। বাট হি ওয়াজ সো অ্যাহেড অফ টাইম যে তার এই পেটেন্টটা পরবর্তীকালে যে কোনো একটা কমার্শিয়ালাইজেশনের কাজে আসবে সেটা কিন্তু আসেনি। এখানে আর একটা খুব ইন্টারেস্টিং কথা না বললেই নয়, এটা হচ্ছে যে প্রেসিডেন্সি কলেজে ওই রকম ভাবে তারপরও আরো একটা ঘটনা ঘটলো মাইনে অর্ধেক দেয়। তিনি হচ্ছেন আমাদের আচার্য প্রফুল্ল রায়। তো তিনিও প্রতিবাদ করলেন যে আমি মাইনে নেব না। তো সেক্ষেত্রে উনি আশা করেছিলেন যে স্যার জেসি বোস তার পক্ষে দাঁড়াবেন, কিন্তু সেরকম কিন্তু হননি, তিনি সেরকম কোনো সাপোর্ট কিন্তু পাননি। তবে যাকে তিনি তার নিজের খ্যাতিতে পরে তার কেসটাও রিজলভ হবে।
তো যাকে 1917-এ স্যার জেসি বোস কিন্তু ইয়ে পেয়ে গেলেন, উনি তার চারিদিকে খ্যাতি ছড়িয়ে পড়লো এবং তিনি নাইটহুড পেলেন, অর্থাৎ ব্রিটিশ অর্ডার, মানে রানীর কাছ থেকে মেডেল পেলেন, স্যার উপাধিতে ভূষিত হলেন, নাইটহুড যেটাকে বলে, নাইটহুড করলেন তার অসম্ভব ভালো বৈজ্ঞানিক কাজের জন্য। তো প্রশ্ন হচ্ছে যে তিনি তো ন্যাশনালিস্ট ছিলেন, তাহলে ব্রিটিশদের কাছ থেকে নেওয়ার সম্মান কেন ঘোষণা নিলেন? কারণ হচ্ছে এই যে উনি সেই সময় যদি ওই নাইটেড না, মানে ওটাকে যদি তিনি রিফিউজ করতেন, দ্যাট ম্যাটার উড হ্যাভ বিন ভেরি পলিটিক্যাল। কারণ সেই মুহূর্তে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভারতের যে পরিস্থিতি একদম 1917-এর, চারিদিকে বিপ্লবী অ্যাক্টিভিটিস হচ্ছে, তিনি যদি তার মধ্যে পলিটিক্যাল হয়ে যান, সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন জায়গায় যেসব গ্র্যান্ট গুলো আসছিল এবং তার বিজ্ঞান খাতে যে গবেষণাগুলো চলছিল সেগুলো বন্ধ হয়ে যাওয়ার খুব সম্ভাবনা ছিল। তো উনি সঠিক কাজই করেছেন সে ব্যাপারটা। আমি জানি যে অনেকে সমালোচনা করেন যে তিনি কেন নাইটহুডটা নিলেন। রবীন্দ্রনাথ তো নাইটহুড ত্যাগ করেছেন, একজন কবি নাইটহুড ত্যাগ করতে পারে, কারণ কবিতা লেখার জন্য কোনো টাকা লাগে না। তো একটা বিজ্ঞানী যখন কাজ করছেন, তার বিভিন্ন জায়গায় বোস ইনস্টিটিউট তৈরি করেছেন, তার অনেক খরচ আছে, তার ইয়ে আছে, সেটা তার পক্ষে ওই রিস্কটা নেওয়া কিন্তু সম্ভব। ইন এনি কেস, জগদীশ চন্দ্র বোসের একটা টোটাল ডিটারমিনেশন ছিল বরাবর দেখানো যে আমরা ভারতীয়রা কোনো রকমই ইউরোপিয়ানদের থেকে পিছিয়ে নেই। আপনি যদি উনার ডায়েরি পড়েন, উনার লেখা পড়েন, একটা জিনিস পরিষ্কার বুঝতে পারবেন, সেই সময় যারা বিজ্ঞানী ছিল, স্যার জেসি বোস এবং স্যার জেসি বোসের যারা ছাত্র, অর্থাৎ পরবর্তীকালে সত্যেন বোসের কথাই বলুন, প্রফুল্ল রায়ের কথাই বলুন, সরি আপনি সত্যেন বোসের কথাই বলুন, মেঘনাথ শাহর কথাই বলুন, এদেরও তো মাস্টারমশাই ছিলেন স্যার জেসি বোস। অসম্ভব কত সব ভালো বিজ্ঞানীদেরও তিনি কিন্তু তৈরি করেছেন। এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে সেই সময়ের বিজ্ঞানীদের মধ্যে একটা ভীষণ রকম একটা জাতীয়তাবাদের এবং একটা আবেগ একটা কাজ করতো, যে আমরা ইউরোপিয়ানদের থেকে যে ছোট নই, আমরা ইউরোপিয়ানদের থেকে আরো ভালো কাজ করতে পারি, সেটা আমরা প্রমাণ করে দেবো। যার জন্য এই জেদটা ছিল, যে এক্সিলেন্সের একটা জেদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গভর্নমেন্ট ইন্টারভেনশন ছিল না। ধরুন পরবর্তীকালে যখন কলকাতা ইউনিভার্সিটি স্থাপিত হলো, মানে কলকাতা ইউনিভার্সিটিতে স্যার আশুতোষ যখন সিরিয়াস হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান চর্চার ব্যাপারে, তিনি উপাচার্য হওয়ার পর থেকে কিন্তু তার একটা কনস্ট্যান্ট জিদ ধরে গেল যে আমি কলকাতা ইউনিভার্সিটিকে একদম এমআইটি হার্ভার্ড, অর্থাৎ আমেরিকার এবং বিদেশের সবচেয়ে সেরা ইউনিভার্সিটির সাথে, মানে অক্সফোর্ড কেমব্রিজের সাথে কলকাতা ইউনিভার্সিটির নাম উচ্চারিত হবে। সেই জন্য সেই সময় যে জেদটা বাঙালিদের মধ্যে ছিল যে সেরা হতে হবে, এবং তার জন্য স্যার আশুতোষ কি করলেন, সব সেরা সেরা ভারতীয়দের আনলেন। শুধু তাই না, তিনি শুধু সেরা বাঙালিদের আনলেন তাই নয়, তিনি সেরা সাউথ ইন্ডিয়ানদেরও আনলেন। তবে তাদের বাঙালি পলিটিক্সে খুব একটা যে কলকাতায় সুবিধা হয়েছে তা নয়। স্যার সিভি রমন থেকে শুরু করে স্যার রাধাকৃষ্ণন সবাই বাঙালি পলিটিক্স সহ্য করতে না পেরে চলে যান, সেটা অন্য গল্প। বাঙালির অবশ্য অন্যরকম ভাবে। ফ্যাক্ট ইজ স্যার জেসি বোস, মেঘনাথ শাহ, সত্যেন বোস এরাও সিভি রমনের এগেনস্টে পলিটিক্স করেছেন। দোজ আর ভেরি নোটেড ফ্যাক্ট। দেখুন তাতে তার কোনো ইয়ে ছোট কিছু হয় না, বাট বিজ্ঞানীরা নিজেদের মধ্যে পলিটিক্স করে, অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি অ্যাকসেপ্টেড ফ্যাক্ট। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে সেই সময় আমি যেটা বলতে চাইছি যে পলিটিক্স করার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে স্যার জেসি বোসের যারা স্টুডেন্ট, সেই সত্যেন বোসই বলুন, মেঘনাথ সাহেব বলুন, এস কে মিত্রে বলুন, এই যে একের পর এক ব্যাচ, একের পর এক বিজ্ঞানীদের ব্যাচ, ডেডিকেটেড সায়েন্টিস্ট, তারা কিন্তু কলকাতা ইউনিভার্সিটিকে, যদি আমি কলকাতা ইউনিভার্সিটির পারফরমেন্স দেখি বিটুইন 1925 থেকে শুরু করে 19 ইভেন মানে স্বাধীনতার আগে পর্যন্ত, এই 20 বছর কিন্তু কলকাতা ইউনিভার্সিটি বিদেশের কোনো ইউনিভার্সিটির থেকে কম ছিল না। অবস্থা এমন যে মেঘনাথ শাহ বা সত্যেন বোসের মতো লোকজনও সেখানে প্রফেসর হওয়ার চান্স পাচ্ছেন না। সত্যেন বোস ঢাকা ইউনিভার্সিটিতে, মেঘনাথ শাহ চলে গেলেন এলাহাবাদ ইউনিভার্সিটিতে। অবশ্য কারণ ছিল, কারণ সে সিভি রমনের সাথে, সিভি রমন যতদিন ছিলেন তিনি বাঙালিদের খুব একটা ঢুকতে দেয়নি। তো মানে দুপক্ষই আর কি ব্যাটে বলে খেলেছে, এটা হচ্ছে সহজ কথা। ঘটনাটা হচ্ছে এই যে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু সেই সময় চাঁদের হাট বসেছিল একদম। মানে এত কিছু পলিটিক্স এর পরেও দেখা যাচ্ছে যে তারা যে কোয়ালিটির পাবলিকেশন করছেন, যে কোয়ালিটির আউটপুট দিয়েছেন, সেটা আনপ্যারালাল। অর্থাৎ ওই 1920s থেকে 1940s এর যে সাইন্টিফিক কালচার কলকাতায় তৈরি হলো, যেটা একদম মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কিং, যখন
তারা তখন ওই ছোটখাটো পাবলিকেশনের কথা ভাবছেন না, তারা ভাবছেন যে আমরা কি করে MIT সমতুল্য হবো, কি করে অক্সফোর্ড কেমব্রিজের সমতুল্য হবো, এবং তারা হয়েছিলেন। আই এম সো প্রাউড টু সে যে অন্তত ওই 20 বছর 1925 থেকে 45 কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু পৃথিবীর মানে বিজ্ঞান চর্চায় পৃথিবীর একদম সেরা বিশ্ববিদ্যালয়ের সাথে সমান তাল, হয়তো তার থেকে গোটিনজেনের মতো কয়েকটা ইউনিভার্সিটি কলকাতার থেকে গিয়েছিল। এখন তো সব ধুয়ে মিচে আমরা সব পলিটিক্যালি সাফ করে ফেলেছি রাজনীতির চক্করে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই যে সেরা হওয়ার, বিজ্ঞানী কলকাতাকে সেরা করার, এটা কিন্তু শুরু হলো স্যার জেসি বোসের ট্যালেন্টের মাধ্যমে। এবং শুধু তাই নয়, তিনি দেখালেন একদম লোকাল ওয়ার্কশপে কাজ করে খুব খেটে ইনোভেশন আনা যায়, যে ইনোভেশনে কিন্তু গোটা বিশ্বে একটা চক্কর লাগতে পারে। গোটা বিশ্বে কিন্তু তিনি সমাদৃত হচ্ছেন। আজকে অসংখ্য নোবেল লরিয়েট তাকে স্মরণ করেছেন, তার প্রতিভাকে স্মরণ করেছেন, যদিও তিনি নোবেল প্রাইজ পাননি। কিন্তু আমরা যদি দেখি যে যারা সেমিকন্ডাক্টরে পরবর্তীকালে নোবেল প্রাইজ পেয়েছেন, আইনস্টাইনের কথায় বলুন অথবা স্যার লর্ড রায়লের কথায় বলুন, সবাই কিন্তু স্বীকার করেছেন যে তার প্রতিভা এবং তার আবিষ্কার একদম ওয়ার্ল্ড ক্লাস, একদম ওয়ার্ল্ড ক্লাস। তো এই যে কলকাতাকে বিজ্ঞানের মানচিত্রে তিনি নিয়ে গেলেন, অবশ্য আমি আবার বলছি আমার খুব দুঃখ লাগে যে 20 বছর কলকাতায় টপে ছিল ব্রিটিশ আমলে, যে ব্রিটিশ আমল চলে গেল, তারপর রাজনীতি করে মারধর করে, প্রথমে কংগ্রেস আমল, তারপর বামফ্রন্ট আমল, এখন তৃণমূল আমল, এরম 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 গান শেষ, টাটা বাই বাই করে দিয়েছে পুরো সায়েন্সের কালচারটাকে কলকাতা ইউনিভার্সিটিতে। এনিও আই এম নট টু প্রাউড অফ বেঙ্গলি পলিটিক্স, কারণ চোখের সামনে আমি যদি আমাদের সায়েন্সের কালচারটাকে দেখতে পারি, ইট হ্যাজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড বাই আওয়ার ওন পলিটিক্স। খুব খারাপ লাগে ভাবতে যে একসময় বাঙালি পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় একটা করেছিল, ধ্বংস হয়ে গেল। স্যার জেসি বোস, সত্যেন বোস এরা অনেক স্বপ্ন নিয়ে অনেক কিছু করেছিলেন, কিন্তু কোনো কিছুই আমরা রাখতে পারলাম না।